বাংলায় নিয়ে এসেছিল, যাকে কমরেড জ্যোতি বসু বলতেন যে মমতা ব্যানার্জির সবচাইতে বড় অপরাধ এই বর্বর দল বিজেপিকে বাংলার মাটিতে টেনে এনেছে মমতা ব্যানার্জি। তাই দেশের শত্রু বিজেপিকে যদি পরাজিত করতে হয় তাহলে পরে পশ্চিম বাংলার মাটিতে একই সাথে তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে পরাজিত করতে হবে। তৃণমূল কংগ্রেসকে পরাজিত না করে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে না। তাই কেউ কেউ যেমন হঠাৎ করে বিজেপিকে আটকানোর জন্য বলছে একটু তৃণমূলের প্রতি নরম হওয়া দরকার, আবার উল্টো দিক থেকে তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত বেশ কিছু মানুষ এই নিউ জলপাইগুড়ি এলাকাতেও এদের অত্যাচার, সন্ত্রাস, এদের তোলাবাজি আপনারা সব দেখছেন। এবং এতে কিছু মানুষ বলছে তৃণমূলকে আটকাতে হবে, তাহলে পরে যদি বিজেপিও যায় আসুক, তাও আসুক। আর আরএসএস কানে কানে বলছে আরে বাবা আগে রাম পরে বাম। বাম তো আসবেই, একবার রামকে নিয়ে আসো। রাম আসলে পরে বিজেপি আসলে কি অবস্থা হয় গোটা দেশের মানুষ দেখছে, আমরা ত্রিপুরায় দেখছি। আর এই বিজেপিকে যে ঠাঁই দিয়েছে, যে আশ্রয় দিয়েছে, বাংলাতে আসার সুযোগ করে দিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, গণতন্ত্র হত্যা, পঞ্চায়েত পৌরসভাকে জবরদখল, মানুষের অধিকার কেড়ে নেওয়া, দুর্নীতি, আমফানের টাকা চুরি, সারদা নারদা চিটফান্ডের টাকা, এসব তৃণমূল যা করছে তার বিরুদ্ধেও মানুষ এখন সোচ্চার হচ্ছে। আর এই সময় আমরা আমাদের এই এলাকায়, আমাদের শিলিগুড়ি, আমাদের ডাবগ্রাম, ফুলবাড়ি, আমাদের নিউ জলপাইগুড়ি এলাকায় আমরা দেখেছি মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, সমর্থন করেছে। শিলিগুড়ি কর্পোরেশনের উন্নয়নের প্রশ্নে আমরা দেখেছি রাজ্য সরকার বারবার এখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে, বাধা দিয়েছে। শিলিগুড়ির মানুষ, ফুলবাড়ির মানুষ, ডাবগ্রামের মানুষের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এর বিরুদ্ধে আমাদের রায় দিতে হবে, এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত হতে হবে। আমরা আমাদের পার্টিতে সিদ্ধান্ত করেছি আগামী কাল থেকে 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের এই অঞ্চলের প্রতিটি বুথে বুথে আমরা লাল পতাকা ওড়াবো, মানুষের সঙ্গে গণসংযোগ অভিযান শুরু করব, মানুষের বাড়িতে যাব, তাদের সঙ্গে আলোচনা করব, তাদের পরামর্শ নেব এবং মানুষ আমাদেরকে যেভাবে রাস্তায় আন্দোলনে গণসংযোগে দেখতে চায় সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। এবং এই কাজের মধ্য দিয়েই আগামীতে বিরাট লড়াই, এক বিধানসভা নির্বাচন, তার আগে বা পরে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের নির্বাচন, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন, যে প্রতিটি নির্বাচনেই জনগণের আশীর্বাদ আমাদের পক্ষে। আমাদের সিপিআইএম, বামফ্রন্ট, বামপন্থী সহযোগী দল সবাইকে নিয়ে, আর বিজেপি বিরোধী, তৃণমূল কংগ্রেস বিরোধী অন্য সমস্ত শক্তি, এমনকি কংগ্রেস সহ সবাইকে নিয়ে আমাদের এই সংগ্রাম, এই অভিযান, এমনকি নির্বাচনী লড়াইয়েও মানুষের সমর্থন আমরা পাবো এই আশা ব্যক্ত করে সবাইকে আরো একবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, আমার পক্ষ থেকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অশোক ভট্টাচার্য। কমরেড সভাপতি, এখানে আজকের এই আমাদের সাধারণ সভাতে, কর্মী সভাতে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে মোহাম্মদ সেলিম, সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য, আমাদের জেলা সম্পাদক আছেন জীবেশ সরকার, আছেন দিলীপ সিং, এবং মা বোনেরা এবং বন্ধুগণ। আমি 2-3টে কথা বলবো, বেশিক্ষণ না। সবাই আপনারা সেলিমের কথা শোনার জন্যই অপেক্ষা করছেন, আমিও সেলিমের কথাই শুনতে চাইছি। কিন্তু
আমাদের সামনে একটা বড় লড়াই, মাস তিনেকের মধ্যেই এই লড়াইটা শুরু হচ্ছে। এই লড়াইটা কি? এই লড়াইটা হচ্ছে বিধানসভা নির্বাচন। তার আগে একটা নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে পৌরসভা বা পৌর কর্পোরেশনগুলোর নির্বাচন। সে নির্বাচন রাজ্যের তৃণমূল সরকার নির্বাচনটা করেনি কেন? ভয়। বিধানসভা নির্বাচনের আগে কোনো নির্বাচন হোক সেটা তারা চান না। দেখুন, এক সময়তে আপনারা দেখেছেন 2011 সালের পরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে কোনো নির্বাচন হলেই তারাই ভোটে জিতে যেত। সেই বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, পঞ্চায়েতের নির্বাচন হোক, সমবায়ের নির্বাচন হোক, ছাত্র সংসদের নির্বাচন হোক, স্কুল ম্যানেজমেন্ট কমিটি নির্বাচন হোক, যে কোনো নির্বাচন মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেস হই হই করে এই সমস্ত নির্বাচনগুলোকে জিতে যেত। কিন্তু তাহলে আজকে নির্বাচন করতে ভয় পাচ্ছে কেন? কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বুঝে গেছেন এত পাপ করেছেন এরা, এত অন্যায় করেছেন, এত অপরাধ করেছেন যে মানুষের একটা রাগ আছে, পশ্চিমবঙ্গের মানুষের এদের উপরে ভীষণ রাগ। মানুষ তৃণমূল কংগ্রেসকে কিন্তু আর ক্ষমা করবে না, ছেড়ে দেবে না। এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে, মমতা ব্যানার্জি এটা বুঝে গেছে। কারণ কি? মানুষ জানে তৃণমূল কংগ্রেস মানুষকে ভোট দিতে দেয়নি। পঞ্চায়েতের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, পৌরসভা নির্বাচনে ভোট দিতে দেয়নি, বিরোধীদের দাঁড়াতে দেয়নি, নির্বাচনে দাঁড়াতে দেয়নি। কিভাবে বুথ দখল করেছে, কিভাবে বিরোধী দলকে ওরা প্রচার করতে দেয়নি। আপনারা জানেন কলেজ ছাত্র সংসদের নির্বাচনে জোর করে দখল করে নিয়েছে, কোনো বিরোধীদের দাঁড়াতে দেয়নি। যখন বুঝতে পারলো যে মানুষ আর এটা মেনে নিচ্ছে না, তখন কি করলো? প্রথমে করলো কলেজ ছাত্র সংসদ নির্বাচনটাকে তুলে দিল, তারপরে স্কুলের ম্যানেজমেন্ট কমিটি নির্বাচন তুলে দিল, তারপরে কোঅপারেটিভের নির্বাচন, সমবায়ের নির্বাচন সেটাও তুলে দিল। এমনকি কলেজের গভর্নিং বোর্ডের একটা নির্বাচন হতো, সেই নির্বাচনটাকে তুলে দিল। এখন দেখছে তারা পৌরসভার যদি নির্বাচন হয়, পঞ্চায়েতের যদি নির্বাচন হয়, মানুষের রাগ আছে পঞ্চায়েত এবং পৌরসভাতে কিভাবে ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস, এবং এবার তো তারা বদলা নেবে মানুষ। সেই জন্য পৌরসভা বা পৌর কর্পোরেশনের নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছে, শিলিগুড়ি পৌর কর্পোরেশনের নির্বাচনও বন্ধ করেছে। আপনারা দেখেছেন, রাজ্যের মানুষ, শিলিগুড়ির মানুষ দেখেছে, আমরা ভোটে জিতেছিলাম বলে পৌর কর্পোরেশনের নির্বাচনে শিলিগুড়িতে ভোট লুট করতে দেইনি। আমরা সামনে দাঁড়িয়ে একেবারে চোখে চোখ রেখে আঙুল তুলে তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে কথা বলে আমরা কিন্তু শিলিগুড়ি পৌর কর্পোরেশনের নির্বাচনে জয় হয়েছিলাম। এখানে একটা মস্তান গুন্ডা দাঁড়িয়েছিল তৃণমূলের, উনি এখন বিজেপিতে চলে গেছেন, জিততে পারেনি। এই এলাকায় 5টি আসনে 1টি আসনে অল্প ভোটে আমরা হেরে গেছি ঠিকই, কিন্তু বাকি 4টি আসনে এখানে আমরা জিতেছি। এবং লুট করতে দিইনি। এবারে নির্বাচন হলে কি হতে পারে সেটাও তারা বুঝিয়েছে, এই জন্য তারা নির্বাচন করতে চায় না। আর তারা কি করছে? আর এখন তারা কি করছে? এখন তৃণমূল ভাঙছে। এই যে সোশ্যাল মিডিয়াতে একটা সুন্দর দেখছিলাম,
মমতা ব্যানার্জি কয়েকদিন আগে পরশুদিন নাকি কালকে নাকি পরশুদিন বোধহয় হঠাৎ করে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন। আবার আজকের একটা কাগজে দেখলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। হঠাৎ করে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কেন? আবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কেন? তো সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছে, রাজ্যপালকে গিয়ে মুখ্যমন্ত্রী গিয়ে বলেছেন যে আপনি আমাদের দলের কাউকে নেওয়ার দরকার নেই, আপনি অপেক্ষা করুন, আর কয়েকদিন পরে আমাদের সম্পূর্ণ দলটাই আপনার দলে ঢুকে যাবে। এই তো অবস্থা এদের দলের। মাঝে মাঝে শুনতাম, আরে সিপিএম কোথায়, সিপিএম তো শেষ। ও তো দূরবীন দিয়ে দেখা যায়, ওদের কিছু দালাল মিডিয়া আছে তারা বলতো, আর এদের নেতারা বলতো। তো সিপিএম কে দেখা যায় না। সিপিএম কে দেখতে গেলে কি করতে হবে? আমাদের টিভিতে আসতে হবে। কিভাবে? ও বলছেন আমার লক্ষ্মী নারায়ণ, আমার লক্ষ্মী আমার ঘর থেকে চলে গেল, এই লক্ষ্মী আমার। আর কিছুক্ষণ পরেই বলছে, এই লক্ষ্মী তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। টিভিতে আসার জন্য একজন বিজেপি, আরেকজন তৃণমূল, শুধুমাত্র টিভিতে আসার জন্য। ওরা যে আছেন সেটা প্রমাণ করার জন্য। আরেকজন আছেন, উনি আবার কলকাতার মেয়র ছিলেন, অনেকদিন কলকাতার মেয়র ছিলেন। তারা আবার দল পাল্টিয়েছেন, আবার তিনিও ঠিক একই রকমের একটা নাটক করে যাচ্ছেন। কেন? টিভিতে আসার জন্য, মিডিয়াতে আসার জন্য। আমরা টিভিতে মিডিয়াতে এসব বলে আসি না। আমরা জনগণের কথা, জনগণের দাবি, জনগণের আন্দোলন, কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, এসব করেই আমাদের দেখা যায় ওই লাল ঝান্ডায়, ওই আন্দোলনের মধ্যে মানুষের সাথে, মানুষের পাশে। করোনা হয়েছে, পালিয়ে যায়নি, দায়িত্ব নিয়েছে এই শিলিগুড়ি কর্পোরেশনের বোর্ডে। করোনা আমাদের নিজেদের হওয়া সত্ত্বেও কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছি, খাবারের ব্যবস্থা করেছি, চাল দিয়েছি, ডাল দিয়েছি, রান্না করে খাবার বাড়িতে পৌঁছে দিয়েছি। কারোর যদি করোনা হয়ে থাকে তাহলে তাদের কাছে ওষুধ পৌঁছেছি, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছবার ব্যবস্থা করেছি। এমনকি আমরা যে সমস্ত বাড়িতে করোনা হয়েছে অন্যদেরও তাদের পাশে দাঁড়িয়েছি, এমনকি তাদেরও যাতে তারা যেন ওষুধ ইত্যাদি পায় সেটাও আমরা দেখেছি। এটা করতে গিয়ে আমাদের কাউন্সিলররাই আক্রান্ত হয়েছে করোনাতে, তবু কিন্তু পালিয়ে যায়নি তৃণমূল বা বিজেপির মতো করেছে। বিজেপিকে দেখা গেছে খাবার দিতে, বিজেপিকে দেখা গেছে করোনার আক্রান্ত মানুষের পাশে, না আমাদের দেখা গেছে, ওদের না। ট্রেন বন্ধ, আজকে ট্রেন বন্ধ, হকাররা, কয়েক হাজার হকার এখানে আছে। কারা আন্দোলন করেছে? আমরা। ট্রেনে যারা রেলের জমিতে বসবাস করছে দীর্ঘদিন ধরে, উচ্ছেদ করার চেষ্টা করছে, নোটিশ দিচ্ছে। ওই লাল ঝান্ডা নিয়ে বস্তি আন্দোলন ঘেরাও করেছি আমরা, কিন্তু ওখানে রেলের অফিসে আমরা দাবি করেছি রেলের জমিতে পাট্টা দিতে হবে, উচ্ছেদ করা চলবে না। আমরা দাবি করেছি লোকাল ট্রেন চালাতে হবে, যাতে আবার হকাররা ইত্যাদি তারা যেন কাজটা আবার সেখানে খুঁজে পেতে পারে। সেই জন্য আমি আপনাদের কাছে বলবো যে আপনারা তৈরি হন, আরো তৈরি হন, সাহস রাখুন। তৃণমূলকেও ভয় পাবেন না, বিজেপিকেও ভয় পাবেন না, মোদীকেও নয়, দিদিকেও নয়। লাল ঝান্ডাই হচ্ছে আপনাদের সাহারা, লাল ঝান্ডাই হচ্ছে আপনাদের শক্তি, এবং সংগঠনকে মজবুত করুন আগামী লড়াই লড়বার জন্যে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বিশেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর সদস্য কমরেড মোহাম্মদ সেলিম। তার আগে ওনাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবেন আমাদের গণসংগঠনের বন্ধুরা। ভিতরে এরিয়া না ঢুকে যায় না, যারা লাইভ করবি ভিতরটা, হ্যাঁ ভিতরটা ঢুকে যায় না। আমাদের এখন তো লাইভ হচ্ছে, বিভিন্ন গণসংগঠনের কমরেডরা লাইভ হচ্ছে।
আমাদের পলিট ব্যুরোর সদস্য কমরেড এখানে বসে মোহাম্মদ সেলিমকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবেন। প্রথমেই এসএফআই এর কমরেড দীপঙ্কর সিং, শ্রেয়সী দাস, কমরেড পঙ্কজ দাস এবং কমরেড পঙ্কজ সাহা, আপনাদের আমি অনুরোধ করব পুষ্পস্তবক নিয়ে মঞ্চে আসবার জন্য। এসএফআই এর পক্ষে কমরেড দীপঙ্কর সিং, কমরেড শ্রেয়সী দাস, কমরেড পঙ্কজ দাস এবং কমরেড পঙ্কজ সাহা। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। কমরেড সেলিম তোমায় জানাই লালে লাল সালাম, কমরেড সেলিম তোমায় জানাই লালে লাল সালাম। এরপর আসবেন এবিপিটি এর পক্ষে রাজগঞ্জ ওয়েস্ট সার্কেলের পক্ষে কমরেড সোমনাথ ঘোষ, কমরেড ক্ষমা পাল, কমরেড পলাশ লালা এবং কমরেড বাপি দে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। এরপরে গণতান্ত্রিক মহিলা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে কমরেড বীণা নন্দী, কমরেড রঞ্জু দাস, কমরেড সোমা ভট্টাচার্য, কমরেড মিঠু মুখার্জি, কমরেড মৌসুমী চ্যাটার্জি, কমরেড রঞ্জু গাঙ্গুলি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কমরেড সেলিম তোমায় জানাই লালে লাল সালাম, কমরেড সেলিম তোমায় জানাই লালে লাল সালাম। এরপর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষে কমরেড তাপস চ্যাটার্জি, কমরেড দেবাশিস অধিকারী, কমরেড নজেন রায়, কমরেড সাজু সেন। ইনকলাব জিন্দাবাদ, কমরেড সেলিম তোমায় জানাই লালে লাল সালাম, কমরেড সেলিম তোমায় জানাই লালে লাল সালাম। বস্তি উন্নয়নের পক্ষে কমরেড কাজল পাল, কমরেড পীযূষ লাহা, কমরেড শঙ্কর সাহানি। কমরেড সেলিম সালাম, কমরেড সেলিম তোমায় জানাই লালে লাল সালাম। সিআইটুর পক্ষে কমরেড আইজুল হক, কমরেড প্রফুল্ল হাজরা, কমরেড সুবিমল ঘোষ, কমরেড ধনেশ্বর পাসওয়ান। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কমরেড সেলিম তোমায় জানাই লালে লাল সালাম। পরে আমার হাত ব্যথা হয়ে গেছে, হাত হয়ে গেছে কিন্তু অ্যাঙ্গেলই যায় না। সাথী সভাপতি, কমরেড ও বন্ধুগণ, আপনার কমরেড দিলীপ জীবেশ দা ও অশোকদার কাছ থেকে শুনেছেন যেভাবে আমাকে সম্বোধন জানানো ফুলের তোড়া দিয়ে। আমি আপনাদের সঙ্গে তাদেরকেও বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে শুধু নয়, গোটা পৃথিবী জুড়ে লড়াই জারি আছে। এটা আমি তাদের জন্য বলছি যারা শাসক দলের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়া যে সমস্ত মৌচাকের রস আছে, মধু আছে, সেটা ছাড়া যে মিডিয়াগুলো নিরস কিছু দেখতে চায় না, তাদের জন্য বলছি, শুনতে চায় না, তাদের জন্য বলছি। এই প্রচন্ড ঠান্ডায় কৃষকরা ফসলের দাবি নিয়ে, ফসলের দাম নিয়ে, নিজের জীবিকাকে বাঁচানোর জন্য, জমিকে বাঁচানোর জন্য
দেশকে বাঁচানোর জন্য, আমাদের খাদ্য সুরক্ষাকে বাঁচানোর জন্য। যে যা কিছু স্বাধীনতার পরে দুর্ভিক্ষ আকালকে রোধ করার জন্য গণবন্টন ব্যবস্থা গড়ে উঠেছে, তাকে রক্ষা করার জন্য যে লড়াই লড়ছে, যতক্ষণ না সীমানায়, মানে দিল্লির সীমানায় সে কৃষকরা এসে তাঁবু গেড়ে লাখের সংখ্যায় বসেছে, হাজার হাজার ট্রাক্টর নিয়ে এসছে, যারা প্রতিদিন নাড্ডা গাড্ডা সাড্ডা দিচ্ছে, তারা কিন্তু এই কৃষকদের দেখতে পারেনি, কৃষকের আন্দোলন দেখতে পায়নি। আর এই জন্য জমায়েতের দরকার হয়, এই জন্য মিছিলের দরকার হয়। তা যদি না হয়, যারা শাসক দল, সে আমাদের রাজ্যে হোক, আমাদের দেশে হোক, বা বিশ্বের কারোরা, ট্রাম্প হোক, আমেরিকা হোক, কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে, নির্বাচনের প্রক্রিয়াকে বানচাল করছে, শুধু নিজেদের জেতা ছাড়া অন্য কিছু দেখছে না। উদাহরণ তো সামনে আছে। এখানে পঞ্চায়েতের নির্বাচনে আমরা দেখেছি, পুর নির্বাচনে দেখেছি, বিধানসভা লোকসভা নির্বাচনের সময় দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে দেখেছি। একদিকে টাকার থলি, অন্যদিকে ক্ষমতার মদমত্ততা, তার সঙ্গে গুন্ডা, বদমাইশ, মস্তান, চোর, ছাইচর, চিটিংবাজ, তাদেরকে জড়ো করা। আর যারা নিজেরা বেঈমান, অসৎ, দুর্নীতিগ্রস্ত, তারা সাধারণ নির্বাচন কর্মীকে, নির্বাচক মন্ডলীকে, মিডিয়াকে, সবাইকে দুর্নীতিগ্রস্ত করছে, দুর্গন্ধযুক্ত করছে। তখন বলবে সবাই এটাই চলছে। আচ্ছা, ভোটের সময় যারা বলেছিল যে বিজেপি ভারত পাকিস্তান সীমানা, এই করোনার প্রাক্কালে কোভিডের সময় ভারত চীন সীমান্ত বলছিল না? আপনারা কি জানতেন যে ভারত পাকিস্তান, ভারত চীন সীমান্ত ছাড়াও আমাদের দেশের মধ্যে সীমানা আছে, বর্ডার আছে, সিন্ধু বর্ডার আছে, হরিয়ানা আর পাঞ্জাবের বর্ডার আছে, দিল্লি আর হরিয়ানার বর্ডার আছে, দিল্লি আর উত্তরপ্রদেশের বর্ডার আছে। তাহলে ভোটের সময় বিজেপি, মোদী 56 ইঞ্চি মিডিয়া দৌড়তে বলেছিল একেবারে সীমানা পার করে পাকিস্তানে ঢুকে বোমা মেরে দেবে। অনেকে ভোট দিয়েছিল এই জন্য, মনে হচ্ছিল বোতাম টিপছে না, বলে নিউক্লিয়ার বোমা বোতাম টিপছে, যে বদলা নেওয়া হচ্ছে পাকিস্তানের সঙ্গে। আর এখন যখন ভোট হয়ে গেছে, এখন সীমানাটা ভারত পাকিস্তান সীমানা থেকে সিন্ধু বর্ডারে চলে এসছে। যখন আমাদের জওয়ান শহীদ হয়েছে, বলেছিল মোমবাতি জ্বালিয়ে চোখের জল ফেলে শহীদের প্রতি শ্রদ্ধা জানান, পাড়ায় পাড়ায় মিছিল করুন। দু চোখে লোকের জল বেড়েছিল, আবেগটাকে কাজে লাগিয়েছিল, আর তারপর বলেছিল মোদী আছে, জানতে বুঝতে পারছে? अरे लड़ाई, जंग, संघर्ष सिर्फ सीमा पर नहीं होता है, सीमा के अंदर भी होता है। अपने देश की जो दुश्मन है वो देश के अंदर हो, चाहे सत्ता के अंदर हो, उसके भी विरोध करना पड़ता है। जो लोग ये कह रहा था कि लड़ाई सिर्फ जवान लड़ते हैं, आज उनको नए से सीखना पड़ेगा। लड़ाई सिर्फ जवान नहीं करता है, लड़ाई किसान भी करता है। किसान अपने जमीन के लिए लड़ता है, जवान जैसे अपने देश के लिए लड़ता है। और यही कारण है, এটাই হচ্ছে কারণ। এইটাকে গুলিয়ে দাও। जब हम किसानों के लिए, কৃষকের প্রতি সংহতি জানিয়ে গোটা দেশে প্রচার হচ্ছে, দুটো বন্ধ হয়েছে, স্ট্রাইক হয়েছে, সরকারকে বলা হয়েছে 3টে কৃষি বিল প্রত্যাহার করো, অত্যাবশ্যকীয় পণ্য আইন, কন্ট্রাক্ট চাষ প্রথা, এই যে এমএসপি ব্যবস্থা তুলে দেবে, মান্ডি তুলে দেবে, জনসংগ্রহের মধ্যে সরকার থাকবে না, জিও থাকবে, আম্বানি থাকবে, আদানি থাকবে, ওয়ালমার্ট থাকবে, অ্যামাজন থাকবে, আমেরিকান পুঁজি থাকবে। একদিকে এই করোনার সময়, লকডাউনের সময়
আমাদের দেশের সরকার আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্পকে, আমাদের প্রত্যেকটা কলকারখানাকে, আমাদের রেলকে, আমাদের খনিকে, আমাদের জমিকে, আমাদের কৃষিকে, আমাদের শিল্পকে বিদেশি পুঁজির হাতে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আর অন্যদিকে মন কি বাতের ঢঙে টেলিভিশন চ্যানেলে আত্মনির্ভরতার পাঠ পড়াচ্ছে। আর অশিক্ষিত কিছু বিশেষজ্ঞের নাম করে টেলিভিশন চ্যানেলে বসে আরে ক্যা বাত হ্যায় যেন আত্মনির্ভরতাই প্রথম শুনলো। আর আমাদের দেশের স্বাধীনতার লড়াই হয়েছিল আত্মনির্ভর হওয়ার জন্য। এই জন্যই 100 বছর আগে এই বাংলায় বিদেশি দ্রব্য বর্জন করো স্বদেশী আন্দোলন হয়েছিল। কোথায় ছিল আরএসএস? কোথায় ছিল বীর বসু পূর্বপুরুষ বিজেপির? যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছিল, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের সংস্কৃতি যাতে আমাদের নিজেদের দেশের মাটিতে দাঁড়িয়ে থাকে, তার জন্য সাম্রাজ্যবাদ বিরোধী যে স্বাধীনতা আন্দোলনের লড়াই হয়েছিল, সেখানে আরএসএস ইংরেজ সরকারকে চিঠি লিখে বলেছিল আমরা তোমাদের দালালি করছি, আমরা এই স্বাধীনতা আন্দোলনের মধ্যে নেই। আত্মনির্ভরতা ইংরেজিতে বলে সেলফ রিলায়েন্স, আত্মনির্ভর, স্বনির্ভর। আর মোদী যেটা বলছেন সেলফ রিলায়েন্স হচ্ছে হাইফেনেটেড দুটো ওয়ার্ড, সেলফ আর রিলায়েন্স। মোদীজি হাইফেনটাকে তুলে দিয়ে ওখানে এন্ড লাগিয়ে দিয়েছেন। আজকে মোদী সরকার কি কাজ করছে? বলে हम भी सेल्फ रिलायंस कर रहा है। सेल्फ माने अपना और रिलायंस माने अंबानी का। নতুন আত্মনির্ভরতার পাঠ নিতে হবে। এইখানে দাঁড়িয়ে বলে বিজেপি গ্রামে গ্রামে গিয়ে খবরে কাগজে দেখলাম আমি 3 মাস আগে কৃষকদের সমাবেশ করছে। আর দিলীপ ঘোষ নাকি গিয়ে কৃষকদের কত স্বার্থে ভালো হচ্ছে এই আইনটা সেটা বোঝাচ্ছিল। কোথায় বোঝাচ্ছে? কোথায় বোঝাচ্ছে? লকডাউন যখন উঠলো সেপ্টেম্বর মাসে একটা চ্যানেলে ডিবেট হচ্ছিল এই কৃষি সংক্রান্ত বিল নিয়ে, অর্ডিন্যান্স থেকে জোর করে যেদিন পাস করেছে পার্লামেন্টে, দিলীপ ঘোষ ছিলেন বিজেপি সভাপতি। আমরা জানি, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, উনি বলছেন এত ভালো বিল, 3টে বিল এসে আমার কিচ্ছু বলতে হবে না। উনি শুধু 3টে বিল যেটা পাস করে এসেছে পার্লামেন্টে, ওই 3টে বিলের নাম বলে দিন, আমি আপনার কথা বলবো না। নামটাই পড়েনি, বলে নাম সে কে মতলব? এদিকে নাম পাল্টাচ্ছে, শহরের নাম পাল্টাচ্ছে, বন্দরের নাম পাল্টাচ্ছে, রাস্তার নাম পাল্টাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টাচ্ছে। আর যে 3টে বিল পাস করে নিয়ে এলো সে 3টে বিল পড়েনি। আশা কৃষকের মাহাত্ম যাচ্ছে। বিজেপি বোঝাবে আমাদের দেশের কৃষি। যে দলটা এখনো বুঝলো না গরুর দুধ খায় না মুখ খায়, সে বোঝাচ্ছে আমাদের দেশের কৃষিতে কি ভালো হবে, আর কিভাবে কৃষকরা ফসল ফলাবে, আর কিভাবে বাজার বিক্রি করবে। আরে এদেশের মানুষ তো বিজেপি যত আগে থেকে জানে যে গরুকে পছন্দ করতে হয়, কারণ তার দুধ খেতে হয়। ওরা বললো না, দুধটা দিয়ে কারবার হবে, কালোবাজার ইয়ে হবে, জল মেশানো হবে, আর মুখকে দিয়ে খেতে হবে। আর দুধকে দিয়ে কি হবে না, সোনা হবে। বলে দিন, এই একটা উদাহরণ দিলে বুঝতে পারেন যে দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে। যখন করোনা হলো, গোটা বিশ্ব বলল মানব সভ্যতার উপর একটা বড় আক্রমণ, সবাইকে মিলে একসঙ্গে লড়তে হবে। আরএসএস এর সিলেবাস নিয়ে এই টেলিভিশন চ্যানেলগুলো তখন করোনা জিহাদ, যেমন লাভ জিহাদ করে, তাবলিগ জামাত, নিজামুদ্দিন, হিন্দু মুসলমান, এর দোকানের ফল খাবেন না, ওর দোকানের থেকে জিনিস কিনবেন না, এইসব বলছিল না। যখন দোকানদার হকাররা ট্রাই সব বন্ধ, রাতারাতি যেমন নোটবন্দি করেছিল, যেমন জিএসটি করেছিল, তেমনি লকডাউনের নাম করে পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন হয়েছে। দরকারও ছিল, কিন্তু 4 ঘন্টার নোটিশে 132 কোটি দেশে যে কোনো একটা মুহূর্তে 7.5 কোটি মানুষ আমাদের দেশের ঘরের বাইরে থাকে। হয় পড়াশোনা করতে যায়, কেউ কলকাতায়, কেউ চেন্নাইতে, কেউ হায়দ্রাবাদে, কেউ দিল্লিতে, কেউ বিদেশে। হয় কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক যারা দেশে ঘরে ফিরতে চাইছিল, হাজার হাজার লাখ লাখ, বেড়াতে যায়, চিকিৎসা করতে যায়। লকডাউনের প্রথম 1 মাস তো পরে আমি ব্যাঙ্গালোরে, আমি চেন্নাইতে, আমি হায়দ্রাবাদে, আমি মুম্বাইতে রুগী নিয়ে এসেছি। মোদী এবং মমতা দুজনে মিলে বললো হাসপাতালগুলোতে অন্য কোনো চিকিৎসা হবে না, তাহলে অন্য যে রোগ ভোগ আছে তারা কোথায় যাবে?
পরিষ্কার করে বুঝতে হবে। টেলিভিশন চ্যানেলে বক্তৃতা করে বললেন সাবধান, যেমন নোটবন্দিও বলেছিলেন সাব নোটবান। আচ্ছা, শিক্ষা দপ্তর বললো স্কুল কলেজ বন্ধ হবে, হস্টেল বন্ধ হবে, তাই তো লকডাউন মানে তাই। রেল তাহলে হস্টেল খালি করে দাও, আপনার ছেলে মেয়ে স্কুলে কলেজে পড়ে, হস্টেল খালি করে দাও। রেল দপ্তর বললো রেল নেই চলেগা। আমাদের এখানে মমতা ব্যানার্জি পরিবহন মন্ত্রী, মানে হাফ বিজেপি হাফ তৃণমূল, তাই তো, বললো বাস চলবে না, জনপরিবহন চলবে না। তাহলে হস্টেলটা যে খালি করলো সেই ছেলেমেয়েরা কোথায় থাকবে? প্ল্যাটফর্মে থাকবে, যাবে কোথায়, ফিরবে কি করে? বললো দোকান বাজার সব বন্ধ। আচ্ছা, ট্রেন যে চলবে না, এই এনজেপি যেতে প্রত্যেকটা স্টেশনে, আমাদের মতো দেশে স্টেশন মানে স্টেশন রোড, স্টেশন রোডে স্টেশন বাজার, প্ল্যাটফর্মের বাইরে রেল লাইন, রেলকে ঘিরে। তাহলে দোকান পাটরা বন্ধ, তাহলে হকার দোকানদার কি হলো? 6 মাসে তাদের যা পুঁজি ছিল সব পুঁজি উবে গেল, খাতাম পুঁজি, তাহলে পুঁজিটাই শেষ। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মিলে বললেন স্টে হোম বি সেফ, ঘরে থাকো নিরাপদে থাকো, খুব ভালো কথা। তাদের বলছেন স্টে হোম। তাহলে এই যে আমার বাড়ি, এই যে আম্বেদকর বাল্মীকি আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলি, এক একটা নামে সব ঘরের যোজনা আসে না, যেটা দিয়ে তৃণমূলের লোকের হটপট মারি খায় না, হ্যাঁ, পঞ্চায়েত মানে তো তাই হয়ে গেছে। তার মানে একটা বড় অংশের লোকের কাছে ঘর নেই। তাহলে যখন বলছে তোমরা নিজের নিজের ঘরে থাকো, তাহলে দায়িত্বশীল সরকার মানে হচ্ছে তাকে এই দায়িত্ব নিতে হবে। যার ঘর নেই, যে ঘরে নেই, যে ঘর থেকে দূরে আছে, সে ঘরে কি করে থাকবে ভেবেছে? বিজেপি আর তৃণমূলের মধ্যে নাকি খুব লড়াই হচ্ছে, রেল বন্ধ বলুন আর ঘরে থাকা বলুন, কোনো লড়াই হয় না। লকডাউনের 1 মাস, প্রথম 1 মাস সরকারি হিসেবে 96% মানুষ যারা ঘরের বাইরে ছিল তারা রেশন পায়নি, যাদের কার্ড ছিল না তারা রেশন পায়নি। 86% মানুষ প্রথম 1 মাস, মার্চ এপ্রিলে রান্না করা খাবার দেখেনি। এমন অনেক মানুষ থাকেন হোটেলে, পাড়ায় চুপড়ি হোটেলে খান, যেখানে কাজ করে সেখানেই খায়, যে হোটেলে মাসুল হয় সেই হোটেলেই খায়। যখন সরকার বললো সব বান, তার খাওয়া বান, তখন বামপন্থীদের বড় বড় শ্রমজীবী ক্যান্টিন, তখন হচ্ছে সবজি বাজার, তখন হচ্ছে রিলিফ, তখন হচ্ছে খাদ্য রান্না করে পাঠাও। এখানে তো তফাৎ। এখন নাকি মিডিয়া আমাকে প্রশ্ন করছে যে নড্ডাজি এসছেন, বিজেপি এখন ভোটের আগে নাকি একটা প্রচার করেছে সব ধরনের জায়গা এক মুঠি চাওয়াল। ভাবুন, ওটা ওম শান্তি ওম বলে একটা সিনেমা এসেছিল না, এক চুটকি সিন্দুর, ওটা বারবার করে বলছিল, হ্যাঁ, ওই যে দীপিকা পাড়ুকোনকে দিয়ে শেখাচ্ছিল না, হ্যাঁ, তো ওটাই রকম সিনেমায় নতুন চান্স দেবে, নতুন গল্প হবে, এই এক চুটকি সিন্দুর। তখন ভোট আসছে, ভোটে চান্স পাবে, তখন হচ্ছে এই মূর্তি চাওয়া। যখন লকডাউন হয়েছিল, এই খবরের কাগজ টেলিভিশন চ্যানেলে আরএসএসরা বলেছিল এবং ছবিও দিয়েছিল কোনো কোনো কাগজে যে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে একজন নাকি 5 জন 10 জনকে খাওয়াবে, তার জন্য সরকারি গুদাম থেকে বস্তা বস্তা চাল গম সব লোড হচ্ছে। এখানে যেমন তৃণমূল চাল পাচার করেছে, আমফানের পরে পঞ্চায়েতের সদস্যের ভেতর থেকে চাল চোরদের ধরা হয়েছে, আর ওখানে সেরকম গম আর বস্তা বস্তা রেশনের মাল বিজেপি চাল করেছে। তফাৎ তো নেই, তফাৎ নেই বলে তো যেমন জেলখানায় কয়েদি ট্রান্সফার হয় না, দমদম জেল থেকে আলিপুর জেল, হ্যাঁ, আলিপুর জেল থেকে এখানে, ওইরকম দেখলেন শুভেন্দু মমতার জেল থেকে মোদির জেলে একটা কয়েদি, কয়েদি তো কয়েদি, অপরাধী তো অপরাধী। আপনি বললেন নেই, ও জেলের কয়েদি, এটা একটু অন্য গুণের আছে, এই জেলের কয়েদি অন্যরকম। আর তখন নামও থাকে না, শুধু নাম্বার থাকে, ক্যাদি নাম্বার বলে না, নাম্বার। আমরা প্রথম থেকে বলেছিলাম যখন চিট ফান্ড, রোজ ভ্যালি, সারদা, আলকেমিস্ট, ঘন্টা ঘন্টা কোম্পানি খুলেছিল, তৃণমূল টাকা চুরি করেছে সবাই জানে, নারদার সঙ্গে সবাই দেখেছে টাকা চুরি করেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম ওই সৌগত রায়কে, যাকে মমতা পাঠিয়েছিল, শুভেন্দু চোর, এটা সৌগত চোর, গিয়ে বলে দিয়ে আসো। আমরা বলেছিলাম এটাও চোর, ওটাও চোর।
চোরকে চোর বলতে বামপন্থীরা ভয় পায় না, ডাকাতকে ডাকাত বলতে ভয় পায় না, তোলাবাজকে তোলাবাজ বলতে ভয় পায় না। আরে যখন মমতা ব্যানার্জি সরকার এসে বলেছিল লুকো প্লাস লাগিয়ে রাখো, মিছিল করবে না, মিটিং করবে না, ঝান্ডা ধরবে না, বলেনি? এই শুভেন্দু বলেনি? মেদিনীপুরে লাল কাপড়ের টুকরো থাকবে না, এই সৌগত রায় বলেনি? মাওবাদীদের বন্দুক নিয়ে সালকু সোরেনদেরকে খুন করিয়ে দিয়ে যে বুকে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমি ডিওএফআই করি না, আমি কিষাণ সভা করি না, আমি সিপিআইএম করি না। যে শুভেন্দু মমতার মুখ লাগানো ঝান্ডা ধরে বলেছিল লাল ঝান্ডা উঠবে না, সে এখন মুখটা পাল্টেছে, হাতটা পাল্টেছে, ঝান্ডাটা গুটিয়ে নিয়েছে, ওখানে আর মমতার মুখ দেখা যায় না। এখন সব দাদার অনুরাগী, দিদির অনুরাগী, বৌদির অনুরাগী, পিসির অনুরাগী হচ্ছিল না? তাও আমি মানি দাদার অনুরাগী, দিদির অনুরাগী, এখন গার্লফ্রেন্ডের অনুরাগী চলছে আর কি। হ্যাঁ, টেলিভিশন চ্যানেলে ঘন্টা খানেক বসে আলোচনা হয় না, এই ওর গার্লফ্রেন্ড, ওর গার্লফ্রেন্ড। কোথায় নিয়ে যাচ্ছে বাংলা রাজনীতিকে, সংস্কৃতিকে? গত 1 দশক ধরে আমরা বলেছি তৃণমূল শুধু একটা সরকার না, একটা দল না, তারা আমাদের রাজ্যের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের শিক্ষা, আমাদের শিল্প, এই সবটাকে নষ্ট করছে। তৃণমূল কি একা করেছে? আজকে বিজেপি এসে সাধু বাবা হচ্ছে, দাড়ি বাবা হচ্ছে। তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বিজেপির টাকায়, বিজেপির মদতে। মনে নেই মমতা ব্যানার্জি মালপোয়া খাইয়েছিলেন? এই আরএসএস এর মালটা যে বাংলার মাটিতে ঢুকলো, এটা তো মমতার মালপোয়া রাস্তা ধরে। আর এখন কি বলছেন? যেই ভোট আসে ईडी सीबीआई सब देखा, ममता जी बोलছেন अरे अमित शाह जी को तो हमने बोला हम ढोकला खाना बहुत पसंद करते हैं, आपके यहाँ आएंगे ढोकला खाएंगे, তাই তো? মালপোয়া খাইয়ে দেখেছিল, আর এখন ঢোকলার নাম করে ধোকা দিতে চাইছে। পুরো কোড দেখবেন, সাতটা যারা খেলায় ওই অপরাধী জগতে একটা ভাষা থাকে, খুন খারাপি করে, সুপারি যারা নেয়, তাই তো? ওই যে হাওয়ালায় টাকা পয়সা নেয়, তাদের সবার নিজস্ব একটা কোড থাকে। ওই রকম বাজারে দেখাচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, স্প্লিট টিভিতে স্ক্রিন স্প্লিট করে দিয়ে এক জায়গায় বিজেপি, একদিকে তৃণমূল, ব্যাপক WWF হচ্ছে, নুরা কুস্তি হচ্ছে, আর আসলে ভেতর ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে কিন্তু কোড ল্যাঙ্গুয়েজে। 2 लड्डू रहेगा 2014 साले, 1 लड्डू ममता खाएगी, 1 लड्डू मोदी खाएंगे। এখন নাড্ডা এসে বড় বড় কথা বলছে, মোदी ब्रिगेड पैड ग्राउंड में बोलेनी कि 34 साल से वाम मोर्चा जो गड्ढा खोदा है उसको भरने के लिए दीदी को तो थोड़ा समय लगेगा, समय देना पड़ेगा। आरएसएस बोलेनी ममता হচ্ছে বাংলার দুর্গা, মমতা বলেনি আমাকে যদি 1% সাহায্য করো তাহলে আমি সিপিএম কে বাংলা ছাড়া করে দেবো। আর আরএসএস বলেছে তথাস্তু, 1% কেন, 100% দেব। দুর্গা কেন বলেছিল? অসুরকে বধ করার জন্য দশভূজাকে দেবতারা অস্ত্র সজ্জিত করেছিলেন। তাহলে আরএসএস বলল আমাদের অস্ত্র দিতে হবে, অর্থ দিতে হবে, আশীর্বাদ দিতে হবে, বর দিতে হবে, কিছু এক্স মিলিটারিকে দিতে হবে যারা আরএসএস এর শাখা করে, যারা ট্রেনিং দেবে তৃণমূল কিভাবে খুন খারাপি করতে পারে। পাঠশালায় ঢুকেছিলেন এনডিএ, তারপরে বাংলা সর্বনাশ করেছেন। সিঙ্গুরে যখন কারখানা হবে না মমতা বলেছেন। আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আজকে বিজেপির নেতারা সব মমতার সঙ্গে ছিলেন। জামাত ইসলামী, জমিয়তুল মাহিন, আরএসএস এই সব একসঙ্গে ঢুকেছিল, বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। এই জন্য আজকে দেশটাকে বাঁচাতে হয়, আবার নতুন করে লাল ঝান্ডাকে নিয়ে মানুষকে এগোতে হচ্ছে। এই কৃষক সভার আন্দোলন তাই, এই ধর্মঘট তাই। চোখ বুঝে বলছে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। কেন করতে হয় লড়াই? তাহলে কে বলেছিল গণতন্ত্রকে হত্যা করেছিলেন মমতা ব্যানার্জি? পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অ্যাসেম্বলি পর্যন্ত, কোঅপারেটিভ ছাত্র সংসদ, একটা রিক্সা ইউনিয়ন, একটা অটো ইউনিয়ন, সবটাকে দখল করো, কারণ যাতে বিরোধী শূন্য হয়ে যায়। তাই তো করেছিলেন। বিজেপি আজকে কি করছে?
শীতকালীন অধিবেশন পার্লামেন্ট হবে না। মমতা ব্যানার্জি বললেন রাজ্যে বিধানসভা হবে না। নীতিগত কোনো বিরোধ নেই। আর উদাহরণ দিয়ে আপনাকে বলি, টেলিভিশনে আপনারা দেখেছেন লকডাউনের সময় অনেকে বেশি টেলিভিশন দেখছিলেন। मोदी जी বক্তৃতায় বললেন महाभारत का युद्ध 18 दिन में विजय हुआ था, आप हमें 21 दिन समय दो, हम कोरोना से विजय प्राप्त करेंगे। কি জুমলা ছিল না সত্যি কথা ছিল? যখন বলেছিল যখন প্রথম লকডাউনটা হয় তাহলে কি করতে হবে, ওরা সব মহাভারত রামায়ণ এগুলোকে ব্যবহার করে, তো মেটাফর ব্যবহার করে, ধর্মীয় একটা চিহ্ন প্রতীক এগুলোকে ব্যবহার করতে হয়। সব ধর্মীয় রাজনীতি, উৎসবকে, তিথিকে, নক্ষত্রকে, ধর্মগুলোকে এগুলোকে ব্যবহার করতে হয়। তাহলে মোদীজি বললেন लक्ष्मण रेखा रामायण का, वैसे ही लक्ष्मण रेखा में आपको रहना पड़ेगा, बाहर नहीं निकलना। তারপরে আপনারা আনন্দ দেখেছিলেন এই কারণে মমতা ব্যানার্জি রাস্তায় কলকাতায় গোল গোল করে ছবি আঁকছিলেন না? ঠিক গোলটা একদম ঠিক ঠিক এঁকেছেন, আমরা কম্পাস নিয়ে অত ভালো গোল আঁকতে পারতাম না। আচ্ছা, ওই গোল আঁকাটা কি মুখ্যমন্ত্রীর কাজ? ওরা তো সিভিক ভলেন্টিয়ারকে দিল, ওদের কিছু 2 টাকা 4 টাকা 6 টাকা থেকে টাকা দেয় না করে দিব, অত চক দিয়ে যে গোল গোল খড়ি দাগ কেটে দিতে, তো ওটা গোল দাগ কেটে দিতে পারতো। কিন্তু এটা হচ্ছে পারসেপশন, টেলিভিশনে দেখাতে হয়, তখন আন্দোলনকে লিখতে হয় মমতা বুক চিতিয়ে করোনার সঙ্গে লড়ছেন, তাই তো দিয়েছেন ওরা ছবি। তার ওখানে মোদী লড়ছে, এখানে মমতা লড়ছে, আপনাদের কোনো ভয় নেই। আচ্ছা, কেন গেছিলেন বলুন তো? এইখানে হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস। মোদী বললো লক্ষ্মণ রেখা, মমতা ব্যানার্জি গোল গোল করে এঁকে দিলেন লক্ষ্মণ রেখা কিরকম হয়। আগেকার দিনে ডাক্তারের কাছে আমরা যখন যেতাম তখন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিত, আর কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট থাকতো, তারপরে সে মিক্সচার বানিয়ে বা মিক্সচারে একটা টুরিয়া বানিয়ে ওষুধের বা দাগ কেটে বলে দিত সকালে বিকেলে দুপুরে খেতে হবে। ওরা বলে ডিসপেন্সারি, এই জন্য বলে ওষুধ ডিসপেন্স করতো। তাহলে মোদী আর মমতার মধ্যে সম্পর্ক হচ্ছে, বিজেপি আর তৃণমূলের মধ্যে সম্পর্ক হচ্ছে, ওইখানে ডাক্তারও প্রেসক্রিপশন লিখে দিয়েছে আর মমতা ওটা গোল গোল রেখে দেখিয়ে দিয়েছে, দিনে 2 বার কি 4 বার। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো লড়াই হচ্ছে না, ঘাসফুল আর পদ্মফুল লড়ছে না, ঘাসফুল আর পদ্মফুল মিলে 10 বছর বাংলার মানুষকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে। বলো মুকুল চোখ, বললো মুকুল চোখ, মুকুল বললো মানহানি মামলা করবো। আমি বললাম যে মান নেই, তার মানহানি মামলা কি? বিজেপি বললো ভাগ মুকুল ভাগ। লোকে বললো এই 56 ইঞ্চি ছাতিওয়ালা বিজেপি চলে এসছে এখন, তাই তো? আগে মুকুল ভাগ, মদন ভাগ, মমতা ভাগ হয়েছিল সব। আল্লাহ আরে भैया, हिंदी में भाग मतलब भाग मिल्खा भाग মানে দৌড়ো পালা। বাংলায় ভাগ মানে শুধু ভাগ মিল্খা ভাগ না, বাংলায় ভাগ মানে হিস্সা। ওই বন্ধুদের মধ্যে যখন ভাগাভাগি হয়ে যায়, ভাইদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, ভাগাভাগি বলে না? হ্যাঁ, আবার দেখবেন যারা কলা টলা বিক্রি করে এদিকে ছড়ায় কাঁদিতে, তারপর ডজনে, তারপর কলাই যখন পচে যায় তখন ওটা খুচরো হয়ে যায়, ছড়া থেকে বেরিয়ে যায়, তখন 4-5টা কলা নিয়ে বসে থাকে, ওটাকে বলে ভাগ, বলে তো বিক্রি করে না বাজারে সবজি কলা। তাহলে তৃণমূলটা যখন পচে গেছে তখন সেই পচা কলাগুলোকে নিয়ে বিজেপি এখন বলছে ভাগ, ভাগ নিয়ে ভাগ হবে, হিস্সা চাই, ভাগ চাই। বলেছে কালীঘাটে চিট ফান্ডের টাকা চুরি করে গরিব মানুষের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, টিউশন করে, ক্ষেত মজুর, দিন মজুর, স্কিম ওয়ার্কার, বেকার ছেলে মেয়ে, মাস্টারমশাই, পেনশন, মেয়ের বিয়ের টাকা জমা করেছিলেন চিট ফান্ডে, চুরি করেছিল তৃণমূল। মনে করেছিল বিজেপি আসলে দিয়ে দেবে। মমতা যেমন 2013 পঞ্চায়েতে বলেছিলেন সিপিএম এর তো সরকার নেই, আমার সরকার আছে, আমি দেবো। শ্যামল সেন কমিশন তৈরি করেছিলেন, বলেছিলেন সুদীপ সেনকে ধরে নিয়ে এসেছি। দেবযানীকে ঘোরাচ্ছিল আলিপুরদুয়ার আর আলিপুরকোটের মধ্যে, খবরের কাগজে বেরোচ্ছিল না কি পরে এসছেন, সালোয়ার কামিজ পরে এসছেন না শাড়ি পরে এসছেন, এইসব গল্প লেখা হচ্ছিল না। এখন যেমন শোভন বৈশাখী নিয়ে লেখা হচ্ছে, এখন যেমন সৌমিত্র খানের বউ নিয়ে লেখা হচ্ছে, ফুটেজ, টিআরপি, ওটা রাজনীতি না। আজকে যা করছে বিজেপি আর তৃণমূল সেটা রাজনীতি না। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হন, বিধান রায় হন, মুজাফফর আহমেদ হন, জ্যোতি বসু হন, অসংখ্য নাম বলতে পারি, তারা কখনো এই
বউ নিয়ে পালালো করে যাত্রাপালা করেননি। তাদের এসব ভরণ করতে হয়নি। মানুষের কথা বলেছেন, দেশের কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন। যারা মানুষের ঐক্য ভাঙছে, আমরা দার্জিলিং এ দেখিনি গোর্খার নাম করে, গোর্খাল্যান্ডের নাম করে বিমল গুরুং মিডিয়া বলতে আরম্ভ করলো দেশ কা নেতা कैसा हो, বিমল গুরুং जैसा हो। মমতা বললেন পুলিশ খুন করেছে, আমি তো মানুষকে এফআইআর, সে চলে গেল বিজেপির ডেনে, তাই তো? তারপরে উদয় হলো, বললো আমি মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে দেখতে চাই আবার। যে পুলিশ এফআইআর করেছিল, বলছিল লাপাতা হ্যায়, সে এখন তাকে পাহারা দিচ্ছে। আর মমতা ব্যানার্জি যাকে বিদায় তামা বলছিল না, অনিতা, এসব নিয়ে আমি নামগুলো বলতে হচ্ছে, বলা উচিত নয়, প্রতীক এগুলো। তাদের দার্জিলিং এর কি ভালো হলো, পাহাড়ের কি ভালো হলো, নেপালিবাসী মানুষের কি ভালো হলো? বরঞ্চ তাদেরকে আরো একটু কাস্ট সাবকাস্ট করে টুকরো টুকরো ভাগ করে দেওয়া হবে। বললাম মতুয়া উদ্বাস্তু মানুষকে বলা হলো, আমাদের রাজ্যে কখন আমরা তাদেরকে বলিনি কে নাগরিক কে নাগরিক নয়। পশ্চিম বাংলায় এই গর্ব, বামপন্থায় এই গর্ব, ধর্মের প্রধান এই গর্ব, কে পূর্ব থেকে এসছে কে পশ্চিম থেকে এসছে কখনোই প্রশ্ন ওঠে না। ভাষা নিয়ে, ধর্ম নিয়ে, জন্মস্থান নিয়ে কখনোই এখানে রাজনীতি করা হয়নি। এই প্রশ্নটা জাগালো বিজেপি, নাগরিকতা প্রশ্ন তুললো, বললো দিল্লিতে আইন করে দিয়েছি, এবার তোমাদের সবাইকে নাগরিকতা দেওয়া হবে। দেওয়া হলো, মুসলমানদের বার করে দেওয়া হবে আর তোমাদেরকে আনা হবে। নাগরিকতা কি খোলামকুচি? এ কি হরিণ লুটের বাতাসা, না মিলাদ শরীফের সিন্নি? একে দেবো ওকে দেবো না। আর দিলীপ ঘোষ বলে দিল 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করা হবে। আমরা বলেছি লাল ঝান্ডা যতদিন থাকবে কোন বাপের বেটা দিলীপ ঘোষের সাহস হবে না একটা মানুষকে বাংলা ছাড়া করতে পারে। আর তখন আমরা মোদী মমতা এক দেখেছিলাম, রাজভবনে চলে গিয়েছিলেন চুপি চুপি, যখন বাংলার মানুষ গর্জে উঠেছিল মোদী গো ব্যাক বলে। এইটাই হচ্ছে সমঝোতা। যেই ভোট আসছে আবার দেখবেন কাগজে লিখবে এই তো ইডি আসছে, এই তো সিবিআই আসছে। লোকসভা নির্বাচন হয়নি, ছোটবেলায় সাপের খেলা দেখাতো, স্কুলে যেতাম দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তাও মনে হতো একটু দেখি, খেলা দেখি, ওই ঝাঁপি খুলে সাপ বার করতো। সাপে বিষ থাকতো না, কিন্তু আমরা তো বুঝতাম না, ভয় পেতাম, ওই দাঁতগুলো আগে ভেঙে দিত, ওদের সাপ কামড়াবে না। তারপর ওইটাকে দিয়ে দেখিয়ে টেকিয়ে পয়সা করে নিয়ে আবার ঢুকিয়ে নিয়ে চলে যেত। ওইরকম ভোট আসলে মোদি অমিত শাহ ঝাঁপি নিয়ে আসে, ঝাঁপি থেকে ইডি বার করে, সিবিআই বার করে, কাগজে টেলিভিশনে ছবি দেখা হয়, এইবার ইডি আসছে, এইবার সিবিআই আসছে। তারপরে যেই ভোট হয়ে যায় আবার ওই, তাই তো, হ্যাঁ, যাকে বিষধর সাপ হিসেবে দেখাচ্ছে সেটা বিষ নেই, নখ নেই, দাঁত নেই, তাকে আবার ঝাঁপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার বগল দাওয়া করে, আবার খেল খাতাম, পয়সা হাজাম, আবার ঠকাচ্ছে। শাস্তি দেবে কেন? ভাগ মুকুল ভাগ বলেছিল, মুকুল ভেঙে কোথায় গেল? শুভেন্দুকে ইডি ডেকেছিল, যেদিন ইডি ডেকেছিল সেই দিন আমি বলেছিলাম ইডি সিঙ্গারা খাওয়ায়, তমলুকে বলেছিলাম চা খাওয়ায়, তারপরে ইডি বলে एडवांस तो ले लिया, पूरा पेमेंट लेने के लिए आप बीजेपी के पास कब जाओगे? ইডি বলে, সিবিআই বলে, গোটা দেশে তাই করছে। মমতা ব্যানার্জি রাজীব কুমারকে দিয়ে, বিধাননগর পুলিশ কমিশনারকে দিয়ে, সিআইডি কে দিয়ে, বাংলার পুলিশকে দিয়ে, কলকাতা পুলিশকে দিয়ে যা যা করিয়েছেন। মহিলা নিরাপত্তাহীনতায় ভুগছে, পুলিশের কোনো কাম নেই। চুরি ডাকাতি বাড়ছে, পুলিশের কোনো কাম নেই। চোর নেতাদেরকে পাহারা দিচ্ছে, খুনিকে ধরতে পারছে না, কিন্তু মমতার পাশে চলে আসলে সে সিকিউরিটি পাবে। তৃণমূলে চুরি করেছে, বিজেপিতে চলে গেলে কেন্দ্রীয় বাহিনী পাহারা দেবে। তাহলে মানুষের নিরাপত্তা কি হবে, কে বলবে? এসব নিয়ে লাল ঝান্ডার দরকার হয়। বেকার ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না। বাম ফ্রন্ট যখন ছিল বছর বছর এসএসসি পরীক্ষা হতো, টেট পরীক্ষা হতো, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়োগ হতো। বুঝতেই পারেন যে সরকার একটা প্রাইমারি নিয়োগের জন্য টাকা খায়, চুরি করে, মাদ্রাসা হোক আর জুনিয়র হাই হোক, আপার প্রাইমারি হোক বা যে কোনো স্কিমে হোক,
তৃণমূল লুট করেছে, কিন্তু একটা নিয়মনিষ্ঠভাবে নির্দিষ্টভাবে নিয়মিতভাবে নিয়োগ করেনি। শিক্ষা লাভে উঠে গেছে। প্রাইমারিতে যখন যা খায়, তাহলে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর কিভাবে নিয়োগ হয়? শিক্ষামন্ত্রী তো এক, যে তোলাবাজি যদি ব্যবস্থা হয়, আর বিজেপি আলাদা। ওই যে বিশ্বভারতী একজনকে নিয়োগ করেছে, তার কাছে নির্দিষ্ট তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মহিলা গঠিত অভিযোগ ছিল। আর বিজেপি এরকম অভিযুক্ত লোককে ব্যবহার করে ফাইল নিয়ে। তারপরে বিশ্বভারতীর রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ঐতিহ্য মর্যাদাকে দূষিত করে বিজেপির প্রচার করছেন। এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আমি যখন এখানে মিটিং করছি, বিশ্বভারতীতে এসএফআই সহ সমস্ত ছাত্ররা আরএসএস, বিজেপি, এবিপি এবং তৃণমূল ছাড়া, যেমন বন্ধে বিজেপি তৃণমূল ছাড়া, যেমন কৃষকদের আন্দোলনে বিজেপি তৃণমূল ছাড়া, অমনি বিশ্বভারতীর ছাত্র আন্দোলনে বিজেপি তৃণমূল ছাড়া বাকি সবাই মিলে বাংলার ঐতিহ্য, শান্তিনিকেতন ঐতিহ্য, রবীন্দ্রনাথের ঐতিহ্যকে রক্ষা করার জন্য লড়াই করছে। জেএনইউ ছাত্ররা পারে। বিজেপি কি বলছে? এখানে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তৃণমূল নাকি সব নষ্ট করে দিয়েছে। ঐশী ঘোষকে এই জানুয়ারি মাসের 5 তারিখে গত বছর, আপনারা তো এখন মুখোশ পড়ছেন বলেছে এসব মাস্ক করতে আমরা পড়ছি। কোমল শর্মা মনে আছে? আরএসএসের গুন্ডাদের মনে আছে? দিল্লি পুলিশের পাহারা নিয়ে মুখোশ পরে জেএনইউতে হস্টেলের মধ্যে ঢুকে, লাইব্রেরিতে ঢুকে ছাত্রছাত্রীদের উপর মেরেছিল না? এফআইআর করা হয়েছিল। আজ পর্যন্ত দিল্লি পুলিশ অমিত শাহের একটা অপরাধীকে ধরেছে। দিল্লিতে যখন শাহিন বাগ হচ্ছে, এনআরসি, সিএনপিআর এর বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে, তখন গরিমার সালোক বলে আরএসএস বিজেপি যেভাবে দাঙ্গা সংগঠিত করলো, 56 জন মানুষকে খুন করলো, দোকান লুট করলো, ঘর জ্বালালো। বৃদ্ধা কায়াসের রিপোর্ট প্রকাশ করেছে, সিপিআইএম একটা তদন্ত কমিশন করেছে, সরকার কোনো তদন্ত কমিটি করেনি। আর তাদের দেখানো হয়েছে কিভাবে আরএসএস, বিজেপি, যোগী সরকার, উত্তরপ্রদেশের সরকার, দিল্লি পুলিশ একযোগে গুন্ডা বদমাইশ নিয়ে গিয়ে আন্দোলন ভাঙার জন্য ব্যবহার করেছিল। ওদের একটা সুবিধা আছে, নাগরিকতা বিরোধী আইন নিয়ে যখন বলছি বলে তো রোহিঙ্গা, এত বাংলাদেশি বলে দেয় না। এই বিজয়বর্গী বলেনি যে আমার বাড়িতে একটা মিস্ত্রি কাজ করতে এসেছিল, আমি দেখলাম এত চিড়ে খাচ্ছে, আর চিড়ে খাওয়া দেখে আমি বুঝে গেলাম এই মুড়ি খাচ্ছে, চিড়ে খাচ্ছে, এ তো বাংলাদেশি। তো দুধ মুতের ব্যাপার না। আচ্ছা, তাকে নিয়ে, এই বর্গীকে নিয়ে বাংলার মিডিয়া নাচানাচি করছে, যাকে ইন্দোরের মানুষগুলো তাড়িয়েছে, কারাপশনের চার্জে দাঁড়িয়েছে, মাস্তানির চার্জে দাঁড়িয়েছে। সে বলছে চিড়ে খেলে, মুড়ি খেলে সে বাংলাদেশি। এই হচ্ছে বাংলা বিজেপির রাজনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং। সে কেন শাস্তি দেবে? অন্যায় বলবে যে অন্যায় নিজে করছে। এই করোনার সময় কত অন্যায় হয়েছে, তার ফল আমরা দেখতে পাচ্ছি। জিএসটিতে যেরকম আমাদের অর্থনীতি নিচে গেছে, যে কোনো দোকান, যে কোনো বাজার, তাকে জিজ্ঞেস করুন। যে মোদি করছিল গত লোকসভা নির্বাচন পর্যন্ত, তাকে জিজ্ঞেস করুন দেশ कैसा चल रहा है, बोलो ठीक नहीं चल रहा है। धंधा कैसा हो रहा है, ठीक नहीं हो रहा है। अरे जीडीपी से तो पड़े নিচে চলে গেছে। শুধু নভেম্বর মাসে 35 লক্ষ লোক কাজ হারিয়েছে। অসংগঠিত শ্রমিক, দিনমজুর, ক্ষেত মজুর, পরিযায়ী শ্রমিক, হকার, তারা শুধু নয়, যারা মাইনে করে চাকরি করতো। এই খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো যারা মোদি করছে, তাদের সম্পাদক, তাদের সাংবাদিক, তারা কত ছাড়াই হয়েছে। আমাদের রাজ্যে যেরকম লক্ষ লক্ষ পদ খালি আছে, পুলিশে হোক, শিক্ষায় হোক, আধা সরকারি সংস্থাগুলোতে হোক, সেরকম কেন্দ্র সরকার হোক। 2014 পরে এই এনজিপিতে দাঁড়িয়ে বলছি, কোনো আরএসএস, কোনো বিজেপি বলুন, রেলে একটা নিয়োগ হয়েছে। ইঞ্জিনিয়ারিং এ যারা পরীক্ষা দিয়েছিল, আজ পর্যন্ত তার প্যানেল হলো না, চাকরি হলো না। গ্রুপ ডিতে যারা রেল ভর্তি করে গিয়েছিল পরীক্ষা দিতে, আমাদের রাজ্যে যারা পরীক্ষা দিয়েছিল রাজ্যের গ্রুপ ডিতে আর কেন্দ্রের গ্রুপ ডিতে, তাদের নিয়োগ হয়েছে। ব্যাংকে, ইন্স্যুরেন্সে, পোস্ট অফিসে কোথায় নিয়োগ হচ্ছে? ভোটের সময় বলে দিল 2 কোটি বেকারকে কাজ দেব। যেমন বলেছিল বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো বলেছিল, কালো টাকা দেয়নি মোদি। মমতা বলেছিল ভোটের পরে চিটফান্ডের টাকা ফেরত দিয়ে দেবো, চিটফান্ডের টাকা ফেরত দেয়নি। এইবার আপনাদের বোঝাচ্ছে, দেখো এই চোরটা এত শয়তান, এত বদমাস,
একে তাড়াতে হলে কি করতে হবে অনেকে বলে, অশোক দা, সেলিম ভাই, আপনাদের কি হবে না, এই তৃণমূলটা এত শয়তান, এত চোর, লুটপেন, ধর্ষক, লুটেরা, চিটিংবাজ, তোলাবাজ, সব একটা হয়েছে, দাঙ্গাবাজ, তাহলে কি করতে হবে? বলে না, দেখুন, কাঁটা সে কাঁটা নিকলতা হয়। তাহলে একটা শয়তানকে তাড়াতে হলে আর একটা শয়তানকে আনতে হবে। তাহলে কি দাঁড়ালো? কাঁটা সে কাঁটা নিকলেগা। আপনার পায়ে চলতে চলতে একটা কাঁটা ফুটে গেছে। এবার মন্দির তলায় হোক, আশ্রমে হোক, মসজিদে হোক, পাড়ায় হোক, দোকানে হোক, সেলুনে হোক, কিছু দালাল ছাড়ানো আছে, টেলিভিশন চ্যানেলে হোক, স্টুডিওতে হোক, বলছে কাঁটা সে কাঁটা নিকলেগা। তার মানে আরেকটা কাঁটা নিয়ে এসে তার মধ্যে ঢুকিয়ে দিন। তাহলে ছিল একটা কাঁটা, এখন দুটো কাঁটা হয়ে গেল, তাই তো? পাড়ায় একটা চোর ছিল, বলে এই চোরের চুরি আপনি আটকাতে পারবেন না, একটা ইন্দোর থেকে একটা চোর নিয়ে আসুন, নাহলে দিল্লি থেকে একটা চোর নিয়ে আসুন, নাহলে গুজরাট থেকে একটা চোর নিয়ে আসুন, তো চোরে চোরে 6 লাখ হয়ে যাবে। এইখানে হচ্ছে তফাৎ। চোর কখনো চোরকে ধরে না, কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, সংগঠিত হয়, চোর কেন সবচেয়ে বড় দারোগা ট্রাম্পকেও ঘাড় ধরে ক্যাপিটাল হিল থেকে, ওয়াশিংটন থেকে নামিয়ে দিতে পারে। যারা মনে করছেন এদের অনেক ক্ষমতা, এরা অনেক চাণক্য, মানুষ খেপলে কিচ্ছু করতে পারে না। আর মানুষ যাতে না খেপে, মানুষ যখন নাগরিক আইনের বিরুদ্ধে এলো, বললো বাংলাদেশি, বাঙালি অবাঙালি। এখন যখন কৃষকরা নামলো, দিল্লির সবচেয়ে কাছে করোনা, ট্রেন নেই, আমরা বললাম গোটা দেশে কৃষকরা যাবে না, দিল্লির আশেপাশের জেলাগুলো, রাজ্যগুলো থেকে আসবে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। কি বললো মিডিয়া? পাগড়ি লেগেছে, এটা শিখদের ব্যাপার। বিজয় বললো এটা খালিস্তানি, এটা পাঞ্জাবি। বলেনি? মনে নেই যখন নাগরিকতা বিরোধী আইন হচ্ছিল, আইনের বিরুদ্ধে লড়াই হচ্ছিল, তখন দিলীপ ঘোষ বলেছিল লুঙ্গি, মোদী বলেছিল পোশাক দেখে চেনা যায়, তাই তো? আমাকে যখন বাংলাদেশি বলেছিল, ওরকম কৃষকদেরকে বললো এরা খালিস্তানি। পাঞ্জাবের কৃষকরাও কম দেখে পাগড়ি শুধু বাঁধতে হয় না, পাগড়ির মর্যাদাটাকেও রাখতে হয়। এবং দাঁড়িয়ে যারা মনে করেছিল কেউ কোনো কথা বলবে না, সাহস দেখাবে না, সেইখানে 1 মাসের বেশি সময় ধরে প্রচন্ড শীতে লড়াই তো করছে, এটাকে লড়াই বলে। সেই লড়াইটা গোটা দেশে হচ্ছে, যারা আপনাকে মিডিয়া দেখাচ্ছেন না, কিছুটা হোয়াটসঅ্যাপে, কিছুটা ফেসবুকে, কিছুটা সোশ্যাল মিডিয়ায়। যেমন হাতরাসের মেয়েটা, দলিত মেয়ে, তপশিলি জাতির মেয়ে, গণধর্ষণ করেছিল, তার শির দ্বারা ভেঙে দিয়েছিল, তার জিভ কেটে নিয়েছিল। আচ্ছা, শুধু কি মেয়েটার জিভ কেটে নিয়েছিল? 15 দিন ধরে কোনো খবরের কাগজ, কোনো টেলিভিশন চ্যানেল, বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, রিজিনাল, ন্যাশনাল, কেউ খবর দেয়নি। আমি বলি হাতরাসের ওই দলিত মেয়েটাকে ধর্ষণ করে শুধুমাত্র তার জিভ কাটেনি, মোদী, অমিত শাহ আমাদের দেশের মিডিয়ারও জিভ কেটে নিয়েছে। তারা সত্য কথা বলতে পারে না, ভয় পায়, তাদের পেছনে ইন্ডিয়া সিবিআই লাগিয়ে দিয়েছে। তাহলে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো যদি ইন্ডিয়া সিবিআই এর ভয় যদি সত্য কথাটা না বলে, তাহলে মমতার কালীঘাটের পিসি ভাই করত হাজার হাজার ইন্ডিয়া সিবিআই থাকবে। মিডিয়াকে, তৃণমূলকে, ফাইল দেখিয়ে, চোরকে, লম্পটকে ভয় দেখাতে পারে, কিন্তু কোনো অমিত শাহ, কোনো মোদীর সাহস নেই লাল ঝান্ডার কোনো লোককে দুর্নীতির নাম করে, চিটফান্ডের নাম করে, ইন্ডিয়া সিবিআই এর নাম করে ভয় দেখাতে পারে। আর এই জন্য লড়াইটা আরো জোরদার করতে হবে। সে লড়াই জোরদার হচ্ছে। যারা পঞ্চায়েত নির্বাচনে মনে করেছিলেন এই প্রচারের প্রপাগান্ডার মধ্যে যে না না বিজেপিকে আনতে হবে, তৃণমূলকে সরাতে গেলে, বিজেপি পঞ্চায়েতে যারা এসছে, আমফানের সময় লোকে দেখেছে তৃণমূলের পঞ্চায়েত আর বিজেপি পঞ্চায়েত কোনো তফাৎ নেই। দুজনেই চাল চুরি করেছে, দুজনেই চাল পাচার করেছে, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত। দুজনেই নিজের দলের লোকেদের নামে, নিজের পরিবারের লোকের নামে টাকা ঢুকিয়েছে, ভাড়ের টাকা, ত্রিপুরের টাকা লোকে পায়নি। মমতা ব্যানার্জি এখানে যখন চুরি করাচ্ছেন, যেরকম লুট হচ্ছে দিল্লিতে, সেরকম মোদীর লুট হচ্ছে। পিএম কেয়ারের নামে মোদী, অমিত শাহ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তুলেছেন করোনার সঙ্গে লড়বেন বলে। বলেছিলেন 50,000 ভেন্টিলেটর দেবো। কোন হাসপাতাল ভেন্টিলেটর পেয়েছে? কোন হাসপাতাল বেড পেয়েছে? করোনার সময় নির্মলা সীতারামনকে দিয়ে বলেছিলেন 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করছি। কত টাকা পেয়েছেন আপনারা তার মধ্যে থেকে? কে পেয়েছে? শুধু গরিব মানুষ না, শুধু কৃষক না, শুধু শ্রমিক না, যারা দোকানদার, ব্যবসায়ী, তাদের অবস্থা খারাপ হয়েছে। জিডিপি 1 কোয়ার্টার নিচে নেমে যাওয়া মানে হচ্ছে যারা গত 3 বছর পরীক্ষা দিয়ে পাস করেছিল তাদেরও চাকরি নেই,
যারা এখন পড়ছে তাদেরও চাকরি নেই, আর যারা ভবিষ্যতে 3 বছর পাস করে আসবে তাদেরও চাকরির সুযোগ হবে না। আর ভোটের সময় এসে বলবে আমি 75 লাখ লোককে চাকরি দেবো। আর মমতা ব্যানার্জি বলবেন বিশ্ব বাংলা করছি। গোটা দেশটা যখন নিঃস্ব হচ্ছে, বাংলা তখন বিশ্ব হবে। আর এই জন্য এই বাংলাকে যদি রক্ষা করতে হয় এবং করতে হবে, তাহলে প্রথম শর্ত হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এই লুঙ্গি, খালিস্তানি, এই লাভ জিহাদ এরা তারাই করছে যারা কৃষককে, শ্রমিককে ভাগ করতে গেছে। গণতন্ত্র স্থিতি চেপে ধরেছে তারাই যারা বলেছিল লাল ঝান্ডা থাকবে না, পঞ্চায়েত ব্যবস্থা থাকবে না, পুরো অবস্থা থাকবে না, সব ভেঙে ঘুরিয়ে দাও, মানুষের ভোটার অধিকার থাকবে না, প্রতিবাদ করবে না। কারণ মানুষ প্রতিবাদ করবে আর লাল ঝান্ডা সেই প্রতিবাদের নেতৃত্ব দেবে। আজকে যেমন সারা ভারত কৃষক সভা গোটা দেশের 500টা কৃষক ক্ষেত মজুর সংগঠনকে নিয়ে লড়াই করছে। এই জন্য মোদী, মমতা, বিজেপি, তৃণমূল একসঙ্গে মিলে বলেছিল না রহেগা বাঁশ, না রহেগি বাঁশরি, তোর লাল ঝান্ডাকে শেষ করে দাও। আর লাল ঝান্ডা এমন জিনিস, আগে একটা মিটিংয়ে একটা পাড়ায় যত লাল ঝান্ডা থাকতো, একটা মিছিলে যত থাকতো, 34 বছর বামফ্রন্টের আমলে যত লাল ঝান্ডা থাকতো, এই 10 বছর পরে আজকে তার থেকে কয়েক গুণ বেশি লাল ঝান্ডা নিয়ে মানুষ রাস্তায় নেমে আরো মানুষের কাছে যেতে হবে। যারা ভুল বুঝে যাওয়ায় যন্ত্রণায় হোক, দুঃখে হোক, ভয়ে হোক, হামলায় হোক, মিথ্যা মামলায় হোক চলে গিয়েছিলেন, তাদের কাছে যেতে হবে। তাদের দাবি নিয়ে এই রেল কলোনিতে, রেলের জমিতে যেমন আমরা বাস্তুদের লিজ দলিল দিয়েছি নিঃশর্ত, যেমন ভূমি সংস্কার করে আমরা যেমন কৃষকের পায়ের তলে জমি দিয়েছি, সেরকম যেখানে যে বস্তিতে যে বসে আছে, সে রাজ্য সরকারের জমি হোক, কেন্দ্র সরকারের জমি হোক, ডিফেন্সের জমি হোক, আর রেলের জমি হোক, আর খনিজ জমি হোক, সেই জমি থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না, তাকে দলিল দিতে হবে, তাকে মানতে হবে। রাজ্য সরকার এই জমি দিয়েছিল রেলের জন্য। এই জমির মালিক পীযূষ গোয়েলও নয়, এই জমির মালিক মমতা ব্যানার্জিও নয়। যেমন আমরা বলেছিলাম লাঙ্গল যার জমি তার, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়াই হয়েছিল তেলেঙ্গানা থেকে তেভাগা, তেমনি আজকেও যে যেখানে বসতি স্থাপন করেছেন, যার মাথার ছাদ যেখানে আছে, তার পায়ের তলার জমিও তার হবে। তাকে সরকার দরকার হলে যেমন অধিগ্রহণ করে রেলকে দিয়েছিল, তেমনি ওটাকে আবার নতুন করে কিনে, যে দাবিটা আপনারা বারবার করছেন, পুরসভা যে দাবি করছে, তাকে আপনাদের সেই জমির অধিকার তাকে দিতে হবে। এটাই তো লড়াই, এই লড়াই তো আমরা করছি। আমরা বলেছিলাম লাঙ্গল যার জমি তার, আজকে মোদী মমতা বলছে পুঁজি যার জমি তার। আর এখানে জীবন জীবিকা কৃষি জমির নাম করে, ভূমিচ্ছেদের নাম করে নন্দীগ্রাম, শিল্পে যখন আমরা শিল্প কলকারখানা এই রাজ্যে বেকার ছেলে মেয়েদের জন্য কারখানা করে তুলছিলাম, মমতা ব্যানার্জি, তৃণমূল আর এই নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, আদবানি, বাজপেয়ী, মোদী, বিজেপি একসঙ্গে মিলে আমাদের বাংলার শিল্প সম্ভাবনা ভ্রূণকে হত্যা করেছে। যেমন উত্তর ভারতে কন্যা ভ্রূণ হত্যা হয়, মায়ের পেটেই তাকে হত্যা করে দেয়, সেরকম আমাদের বাংলার আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশাকে, আমাদের শিল্প সম্ভাবনাকে ওরা এক কাট্টা হয়ে তাকে ভ্রূণ হত্যা করেছিল। আজকে শুধু নতুন করে ভাবনা নয়, আজকে শুধু নতুন করে প্রকল্প নয়, আজকে শুধু স্বপ্ন নয়, সেই স্বপ্নকে বাস্তবায়িত আমাদের করতে হবে। এই রাজ্যকে আমরা তিল তিল করে গড়ে তুলেছি, এই রাজ্যকে আমরা তিল তিল করে মরে দিতে পারি না। এই জন্য মানুষের ঐক্য, তার সম্প্রীতি, তার সৌহার্দ্যকে যেমন গড়ে তুলতে হবে, তেমনি এই বিজেপি আর তৃণমূল দুজনকেই লড়তে হবে। জিরেশদা বলেছেন, আমি ওটাই শেষ কথা বলবো, অনেকে বলছেন একে লড়বেন, ওকে লড়বেন, কি করে লড়বেন, দুটো আলাদা নাকি? সুইমিং পুলে উদাহরণ দিই আমি। সুইমিং পুলে যাবেন, যখন ডাইভাররা ডাইভ মারে, সিঁড়িতে ওঠে, কিন্তু তার নিচে টেলিভিশন দেখবেন অনেক সময় অলিম্পিক, এশিয়ান গেমসে নিচে একটা পাইপটা নিচে স্প্রিং বোর্ড থাকে, তার মধ্যে 2-2 এরকম করে করে লাফিয়ে লাফিয়ে দেখে, তারপর একটা ছন্দ নিয়ে আসে, তারপরে লাফায়। তাহলে আজকে আরএসএস, বিজেপি, সাম্প্রদায়িক শক্তি আমাদের রাজ্যে রাজনীতিতে যে ডাইভ মারছে, তার পায়ের তলার ওই স্প্রিং বোর্ডটা হচ্ছে, ডাইভিং বোর্ডটা হচ্ছে तृणमूल कांग्रेस है ममता। ताले आरएसएस का छलांग अगर रोकना है तो उसका पैर का नीचे से ये स्प्रिंग बोर्ड को उतार करके गिराना है, जो अलग नहीं है। अबे